সরাসরি টেলিফোনে সফল গল্প স্মরণে প্রিয় তারকার সাথে তারকা কথনে তারকা কথনে তারকা কথনে। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি তারকা কথনে। তারকা কথন অনুষ্ঠানটি আমরা এই অসময়েও চালিয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি আপনাদের সাথে যোগাযোগ করবার। আপনারা এই সময়টাতে কি ভাবছেন, কি করছেন, ভবিষ্যতে কি করবেন, সব কিছু নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই এবং আমরা বিভিন্ন গুণী মানুষের সাথে সংযোগ করতে চাই টেলিফোনে। আজও আমাদের টেলিফোনে অনেক গুণী মানুষকে আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলবার জন্য এবং তার আগে প্রতিদিনই আমি নির্বাচিত কিছু স্ট্যাটাস আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আমাদের একটি স্ট্যাটাস আমি আজকে এখন যেটি শোনাবো সেটি একজন লিখেছেন, তার নাম সোমা ইসলাম। তিনি লিখেছেন, সাধারণত 50 দিনের পর করোনা ভাইরাসের প্রকোপ মারাত্মক হারে বেড়ে যায়। ব্রাজিল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ভারতে আজ শনাক্তের লাস্ট 59 দিন, মানে আজ থেকে 60 দিন শুরু হয়েছে। মহামারী রূপ ধারণ করেছে ইতালিতে শনাক্ত হবার 45 দিনে, স্পেনে শনাক্ত হবার 50 দিনে, যুক্তরাষ্ট্রে শনাক্ত হবার 55 দিনে। আমাদের শনাক্ত হওয়ার 24তম দিন আজ শেষ হবে। সুতরাং যারা ভাবছেন ভাইরাস থাকলে তো এতদিনের লক্ষণ প্রকাশ পেত, মাত্র এই কয়েকজন রুগী, তাদের বলি আমেরিকাতে 23তম দিনে রুগী ছিল মাত্র 11 জনের মতো, আর আমাদের 51। আপনাদের যদি বিবেচনা থাকে এবং চোখ কান খোলা রাখেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন যে আমরা এখনও অনেক ঝুঁকির মধ্যে আছি। তাই দয়া করে ঘরে থাকেন, পরিষ্কার থাকেন, প্রার্থনা করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, সবাই ভালো থাকেন এবং সৃষ্টিকর্তার উপর 100% ভরসা রাখেন। প্রকৃত অর্থে করোনা ভাইরাস পৃথিবীতে যেভাবে, যেই মাত্রায়, যেই কয়দিন পর থেকে মহামারী আকার ধারণ করেছে, আমরা যদি পৃথিবীর সমস্ত দেশের সাথে তুলনা করি তো আমরা এই মুহূর্তে অবশ্যই খুব ঝুঁকির মধ্যে আছি এবং সেই ঝুঁকিটা মোকাবেলা করা সম্ভব শুধুমাত্র আমাদের সরকার নির্দেশিত যে পথ আমাদেরকে আরোপ করে দেওয়া হয়েছে, যে ঘরে থাকা, একটু দূরত্বে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সেটি আমাদের কঠোরভাবে পালন করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু মহামারী থেকে আমরা নিস্তার পাবো না। আমাদের সাথে টেলিফোনে এই মুহূর্তে আছেন, আমাদের সাথে টেলিফোনে সংযোগ করবার চেষ্টা করছি আমরা গুণী গুণী মানুষদেরকে। আমরা ফোনে পেয়েছি আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব চিত্রনায়ক আলমগীর। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আপনাকে সালাম স্যার, আমি শাহরিয়ার নাজিম জয়। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আপনাকে কি অনুষ্ঠান? স্যার তারকা কথন স্যার, এটি চ্যানেল আইয়ের নিয়মিত একটি অনুষ্ঠান। এই দুঃসময়ে স্যার এই অনুষ্ঠানটি আমরা চালিয়ে যাচ্ছি। সাধারণত এই অনুষ্ঠানে আমাদের সাথে গেস্টরা পাশাপাশি বসে, কিন্তু এখন আমরা টেলিফোনে কথা বলছি। স্যার আপনাকে প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা। গতকাল আপনার জন্মদিন গিয়েছে স্যার, এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনার জন্মদিনের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাকে পৌঁছে দেওয়া হলো স্যার। ধন্যবাদ। আপনি, আপনার কাছে যেই প্রশ্নটা স্যার, আপনি তো গতকাল বোধহয় 70 বছর বয়সে পা দিলেন। এই 70 বছর বয়সে আপনি আপনার জীবনে যতটা ক্রাইসিস দেখেছেন, এই ক্রাইসিসের সাথে বর্তমান ক্রাইসিসকে আপনি কিভাবে তুলনা করবেন স্যার? সম্ভবত আমাদের সংযোগটা কেটে গেছে। স্যার আমরা চেষ্টা করব আবার আপনার সাথে সংযোগে আসবার জন্য। আমরা আমাদের আশেপাশের মানুষগুলোর সাথে তাদের সাথে খোঁজ খবর নেবার চেষ্টা করব। তারা কেমন আছে, কি ভাবছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমরা করোনা ভাইরাস নিয়ে একটি গান দেখে আসতে চাই।
সচেতন, আমরা করব না ভয়। করোনা ভাইরাস তো হবেই হবে পরাজয়। থাকবো সচেতন, আমরা করব না ভয়। করোনা ভাইরাস তো হবে হবে পরাজয়। তুই অকাতরে মারছিস মানুষ, এই মানুষের হাতেই তো হবে রে হবে ক্ষয়। থাকবো সচেতন, আমরা করব না ভয়। জানবো সব নিয়ম, করোনাকে করব জয়। থাকবো সচেতন, আমরা করব না ভয়। জানবো সব নিয়ম, করোনাকে করব জয়। করব কামনা রহমত মহান সৃষ্টিকর্তা, নিজের দেহটা সদা রাখবো পরিষ্কার। করব কামনা রহমত মহান সৃষ্টিকর্তা, নিজের দেহটা সদা রাখবো পরিষ্কার। গড়ে তুলব চারিদিকে এক নিরাপদ বলয়। গড়ে তুলব চারিদিকে এক নিরাপদ বলয়। থাকবো সচেতন, আমরা করব না ভয়। জানবো সব নিয়ম, করোনাকে করব জয়। থাকবো সচেতন, আমরা করব না ভয়। জানবো সব নিয়ম, করোনাকে করব জয়। মানব সকল স্বাস্থ্যবিধি, দেবেন যা সরকার। কিনবো না বাড়তি পণ্য, জানাই দরকার। মানব সকল স্বাস্থ্যবিধি, দেবেন যা সরকার। কিনবো না বাড়তি পণ্য, যা নয় দরকার। করোনাকে নিয়ে যুদ্ধে আসবে সে বিজয়। করোনাকে নিয়ে যুদ্ধে আসবে সে বিজয়। থাকবো সচেতন, আমরা করব না ভয়। জানবো সব নিয়ম, করোনাকে করব জয়। থাকবো সচেতন, আমরা করব না ভয়। জানবো সব নিয়ম, করোনাকে করব জয়। থাকবো সচেতন, আমরা করব না ভয়। জানবো সব নিয়ম, করোনাকে করব জয়। থাকবো সচেতন। আমরা জানি যে এই মুহূর্তে আমাদের দেশে অনেক মানুষ খুব দরিদ্র সীমার নিচে কিংবা দরিদ্র সীমার মাঝামাঝি অবস্থানে আছেন, যাদের প্রতিদিন রোজগার করে জীবন জীবিকা নির্বাহ করতে হয়। তারা অত্যন্ত কষ্টে আছেন। তো আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াচ্ছি এবং দাঁড়াবো। কিন্তু একটি বিষয় সবসময় মাথা রাখতে হবে যে আমরা যখন ত্রাণ বিতরণ করি তখন দেখা যায় যে অনেক মানুষের গ্যাদারিং হয়ে যায়, একজনের গায়ের উপর আরেকজন পড়ে যায়। এতে করে তারা যেমন ঝুঁকির মধ্যে পড়ে, তাদের সাথে সাথে আমরাও ঝুঁকির মধ্যে পড়ে যাই। এবং সেই বিষয়টি লক্ষ্য রেখে আমাদের ত্রাণ দেবার উচিত। এবং এই মুহূর্তে আমার সাথে ফোনে সংযোগে আছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী। স্যার, আপনাকে সালাম। ধন্যবাদ স্যার, আপনি কোথায় আছেন স্যার? আমি আমার সরকারি বাসভবনে, শেয়ার রোডে, কাকরাইলে। এই সময়টুকু আপনি কিভাবে কাটাচ্ছেন? এইটা শুরুর পর থেকে যেভাবে প্রতিদিন প্রায় মোটামুটি একটা নিয়ম হয়ে গেছে, এই ঘরে ও ঘরে শোয়া, মাঝে মাঝে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের সংবাদ, বিশেষ করে দুপুরের যে আমাদের আপডেটটা দেয় আইইসিডি, আর তাদেরটা দেখা, বিদেশি চ্যানেলগুলা CNN, BBC দুটা মোটামুটি প্রায় সঙ্গে রাখি। আর যেটা অ্যাবসলিউটলি করি, সকাল সন্ধ্যা, আমার মেয়ে থাকে আমেরিকায় আর ছেলে থাকে লন্ডনে, ওদের দুজনের সঙ্গেই প্রতিদিন হাল হকিকত ওই এলাকার নেই। তারপর নিজের নির্বাচনী এলাকায়, সুনামগঞ্জের হাওড় এলাকায় আমার যারা অফিসাররা আছে, ইউনো ডিসি সাহেব, চেয়ারম্যান সাহেবরা, এবং আমার নিজের পলিটিক্যাল যারা আছে সঙ্গী সাথী, তাদের সঙ্গে যোগাযোগ রাখে,
খোঁজ খবর নেই। স্যার আমি যদি একটা কথা বলি, যাব আমরা ইয়াং ম্যান, এই যে প্রথম সুযোগ পেয়েছি তো ইউটিউবে গিয়ে মাঝে মাঝে প্রচুর গান টানো শুনি। বাহ স্যার, এই যে বর্তমান অবস্থাটা নিয়ে পৃথিবীব্যাপী যে আলোড়ন, পৃথিবীর বিভিন্ন দেশ যে মহামারীতে ঝুঁকে পড়েছে এবং বাংলাদেশে আজকে 23তম দিন, মানে 23তম দিনে পড়েছে, তো আপনি কি ভাবছেন স্যার? আপনার ভবিষ্যৎ চিন্তাটা কি হতে পারে যে এই অবস্থায় আমরা কি পরিত্রাণ পাবো নাকি? একটা অদ্ভুত চিন্তা। আমি বলি সবকিছু একটি শব্দ যদি বলি, অনিশ্চয়তা। ঠিক জানি না আজকে বিকেলে কোন দিকে মন নেবে। এটা যেভাবে প্রোগ্রেশন হচ্ছে, যে মৃত্যুর হার এবং ছড়িয়ে যাচ্ছে সর্বত্র, যে সকল দেশ সম্বন্ধে অত্যন্ত উচ্চ ধারণা ছিল যে এরা এত চমৎকার, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, এদের যখন অবস্থা দেখি তখন ভয় পাই। আবার দেখি যে আমার দেশ যদিও আয়ে কম, কিন্তু মোটামুটি প্রায় 2 সপ্তাহ 2.5 সপ্তাহ হয়ে গেল, এখন আমরা একটা প্যাটার্নে ধরে রেখেছি। আমি বলবো নিম্ন পর্যায়ে আছি সংখ্যার মাপে, এবং এটা একটা মানুষের মিরাকেলও বলা যায়। আবার ব্যবস্থাপনা যেভাবে নেওয়া হয়েছে, মানুষ মানছে ইত্যাদি, সকল কিছু মিক্সড। আমি কিছু পরিষ্কার বলতে পারবো না কি হবে, তবে একটা শঙ্কা আছে, আবার এক ধরনের আশাও আছে যে সারা দুনিয়ার মানুষ একত্রে চিন্তার জগতে এক জায়গায় চলে এসছে। এই প্রথমবার মতো আমার জীবদ্দশায় দেখলাম পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সাদা, কালো সব মিশে যাচ্ছে একসাথে। স্যার, বাংলাদেশের অনেক মানুষ সতর্ক, এই কথা একদমই সত্যি। আবার অনেক মানুষ আছে যে বিষয়টি আমলেই নিচ্ছে না। আপনি যদি একদম গ্রাম পর্যায়ের কথা ভাবেন, আমরা কালকে কিছু ভিডিও ফুটেজ দেখলাম যে একজন বিদেশ ফেরত যুবক সে এলাকায় মারামারি করেও বেড়াচ্ছে এবং ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হয়ে 10,000 টাকা জরিমানা করেছেন এবং অত্যন্ত শক্তভাবে তাকে শাসানো হয়েছে এবং তার আশেপাশের লোকজন তাকে সেভ করার চেষ্টা করছে। এই যে এই বিষয়গুলো স্যার একজনের থেকে তো অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে। তো আমরা যদি একজনও অসতর্ক হই, আমরা তো অনেকেই সেটার ভুক্তভোগী হয়ে যেতে পারি। স্যার, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা একটা উচ্চ মাত্রার সচেতনতার একটা মন্তব্য আপনি যেটা করলেন, এটার জন্য অনেক প্রশিক্ষণ, শিক্ষা, অনেক কিছু প্রয়োজন। আমি দুর্ভাগ্য এটা বলতেই হবে, দুর্ভাগ্য বলা ঠিক না, এটা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে প্যাটার্ন, শিক্ষার হার কম, সচেতনতার হার কম। তো সবচেয়ে বড় যে ইস্যুটা এখানে আমি মনে করি অর্থনৈতিক যে অবস্থা মানুষের, এইসব লোক যারা এই ধরনের, অনেকে এই ধরনের আচরণ করে, এর মধ্যে অনেকে আছে একদম দিনের দিন খায়, তাদের কাছে বাঁচায় কি আর মরায় কি, এই ধরনের কিছু লোক আছে, তারা ডেসপারেট যেটা ইংরেজিতে বলে, এরা এগুলো করে বসে অনেক সময়, নিজের বাচ্চার জন্য খাবার জোগাড় করবে ইত্যাদি ইত্যাদি। আরেক আছে অত্যন্ত উচ্চ আয়ের, তাদের কাছে আবার জীবনটা একটু অন্য ধরনের, তারা একটু মজা চায়, ফান চায়, নানাভাবে লুকিয়ে হলে এড়িয়ে হলো এই টিকিট ধাপ, এগুলো মানুষের হিউম্যান সাইকোলজি। তো সার্বিকভাবে ওভারওয়েলমিং বৃহৎ অংশ মানুষ সংবেদনশীল এবং আইন মানে বলে আমার ধারণা। না যদি এই আমাদের বাসার চারপাশে সড়কে যেভাবে দেখছি, ও সেই এলাকাটা একটু এমনিতেই নীরব। গতকাল আমি কারণ ওদের দিকে গিয়েছিলাম দুপুরে এটিএন স্টুডিওতে, বেশ লোক দেখলাম চারপাশে। তো এটা হতে পারে, বাট সার্বিকভাবে আমি কনফিডেন্ট যে আমাদের মানুষেরা এটা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদিও অত শক্তিশালী নয় সংখ্যায় এবং সম্পদে, খুব ভালো রেসপন্স করেছে এবং তারা এটাকে মোকাবিলা করছে বলে আমার ধারণা। স্যার, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আপনারা কোনো উদ্যোগ কি নিচ্ছেন এই মহামারীর সময়? পরিকল্পনা শব্দটা একটু অনেক বিস্তৃত শব্দ। আমি যে পরিকল্পনা আমরা পরিচিত যেটা করি, এটা তো আমার বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, বার্ষিক পরিকল্পনা, ওগুলা ইট কাঠের পরিকল্পনা, সড়ক, রাস্তাঘাট ইত্যাদি, হাসপাতাল, স্কুল নির্মাণ। এই যে পরিকল্পনা, সামাজিক নিরাপত্তার পরিকল্পনা, মানুষের মনোজগতে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনার পরিকল্পনা, এটা শুধু আমার মিনিস্ট্রির একা তো হতেই পারে না, সার্বিক জাতিগতভাবে এটা হবে। তবে আমরা এই মুহূর্তে আমি আমার মিনিস্ট্রির যে কাজ সেটা হবে যে আমরা আশা করছি সরকারের যারা পরিচালনা করছেন, সরকার ক্যাবিনেট নির্দেশনা আসবে মানে প্রধানমন্ত্রী থেকে, হয়তো আমাদের প্রকল্পগুলাকে কিছু আগ পিচ করা বা বাছাই করা বা ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করছি আমরা এই মুহূর্তে আর কি। এবং স্বাস্থ্যের দিকে আরো বাড়তি ইমিডিয়েটলি প্রথম দিকে
হেলথকে বাড়তি সম্পদ দেওয়া যাতে তারা এটা মোকাবেলা করতে পারে, এবং আগামীতে যাতে এই ধরনের আরো লাইকলি, অনেক বিজ্ঞানীরা বলছেন এই ধরনের আরো নাকি সম্ভাবনা আছে ফিউচারে নানা কারণে, জলবায়ু একটা এর মধ্যে অন্যতম, সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে যুগোপযোগী, শক্তিশালী এবং নিম্ন আয়ের মানুষের কল্যাণে যাতে সার্বক্ষণিক এটা খাড়া থাকতে পারে সেই ব্যবস্থার জন্য অনেক পরিকল্পনা করতে হবে আর হচ্ছে হয়তো। স্যার, আপনার মাধ্যমে অনেক তথ্য আমরা পেলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকেও ভালো রাখবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ। জয় জয়, ভালো থাকুন, সবাই ভালো থাকুন, দূরে থাকুন, সরে থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সাথে টেলিফোনে এখন আছেন, আমরা চেষ্টা করছি টেলিফোনে আরও সংযোগ নেবার জন্য। আসলে এই সময়টুকুতে মানুষ ভাবনার জন্য নতুন করে সুযোগ পেয়েছে, নিজেকে নিয়ে ভাবছে, তার পরিবারকে নিয়ে ভাবছে, আশেপাশের মানুষকে নিয়ে ভাবছে। এই অসময়ের ভিতরেও এই ভাবনা জগতে একটি আমূল পরিবর্তন মানুষের আসছে, এবং আপনারা দেখবেন যে আকাশের রং পাল্টে গেছে, বিভিন্ন রকম পাখি আসছে, সূর্যোদয়ের সময়, সূর্য অস্তের সময় আকাশের যে রং তা কিন্তু আমরা আগে কখনো দেখিনি। প্রকৃতি যেন একটি নতুন করে সেজে উঠছে। আমরা টেলিফোনটা আগে নিয়ে নিই। টেলিফোনে আমাদের সাথে এখন সংযোগ, আমরা এখনো সংযোগটি পাইনি। তো প্রকৃতির কথা বলছিলাম। প্রকৃতি খুব বিষাক্ত হয়ে উঠেছিল, সেই প্রকৃতি যেন এখন তার স্বরূপ ফিরে পাচ্ছে, সুন্দর হয়ে উঠছে প্রকৃতি। এবং আমরা ঘরে বসে জানালা দিয়ে কিংবা ছাদে অনেক পরিবারই সেই প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হচ্ছি, এবং আমরা সংশোধন করে নিচ্ছি নিজেদেরকে। আমাদের সাথে সংযোগে আমরা পেয়েছি জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরকে। জি আঁখি আলমগীর, আপনাকে সালাম। সালাম, কি খবর জয়? আপনি এখন নিশ্চয়ই বাসায় আছেন, এবং আমরা আপনার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস সবসময় ফলো করি। আপনি অত্যন্ত সচেতন একজন মানুষ। আমি আপনাকে একটি প্রশ্ন করব, একটু ভিন্ন একটি প্রশ্ন, যে আপনার তো সন্তান আছে, এডুকেশনের ব্যাপারে আপনার ভাবনাটা কি হচ্ছে এই সময়? আপনি শিক্ষা সংক্রান্ত কি অনিশ্চয়তায় আছেন? শিক্ষা সংক্রান্ত অনিশ্চয়তা যেটা প্রথম থেকেই শুরু ছিল, যে যখন স্কুল বন্ধ ঘোষণা হলো যে সময়টায়, আমি তার আরো 4-5 দিন আগে থেকেই একটু মানে হয়তো বেশি ভয় পেয়েছিলাম আমি, তাই আমি একটু ঘোষণা করেছিলাম যে আমি স্কুলে দিব না, বিকজ আই ওয়াজ নট ফিলিং সেফ। হ্যাঁ, কারণ তখনও হাত ধোয়ার ব্যাপারটা, মাস্ক পরার ব্যাপার, 6 ফিট দূরত্ব বজায় রাখা, এই বিষয়গুলো অত মানুষ জানতো না। আর স্কুলে তো নানান জায়গা থেকে মানুষ যাচ্ছিল, তো আমি বাচ্চাদেরকে স্কুলে দেইনি আরো আগে থেকে। আর এখন সেটাতে যে বাচ্চাদের খুব মন খারাপও ছিল যে ওরা পিছিয়ে যাবে, সবাই পড়াশোনা করবে, ওদেরটা হবে না। আমি বলেছিলাম যে যদি তোমাদের বছর লসও হয়, বাট স্টিল এখন আগে সেফটিটা ফার্স্ট। আর এই মুহূর্তে আমার বড় মেয়ে আসলে এবার এএস দিবে, মানে 11th ফার্স্ট পার্ট দেওয়ার কথা, সেটা তো এমনি পরীক্ষাটাই পিছিয়ে গিয়েছে। তোফার বলেছে অক্টোবরে হবে, দেখা যাক। আর আরেকটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, ওদেরটা কি হবে আমাদের কাছে এখনো স্কুল থেকে কিছু জানানো হয়নি। তো আমরা মোটামুটি এখন অনিশ্চয়তাতেই আছি, পড়াশোনার বিষয়টা কোন দিকে যাচ্ছে। আপনার অগণিত ভক্ত আছে আঁখি, এবং আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এই সময়? আমি সবাইকে একটা কথাই বলছি, ঘরে থাকার জন্য আমাদের হবে না, আমাদের গরম দেশ বা এই বিষয়গুলো আসলে তথ্যগুলো ভুল। গরম ঠান্ডা বলে কোনো কথা নেই, এটা খুব দ্রুত ছড়ায়। তো যদি আমি সবাইকে একটা কথাই বলছি যে যদি আপনি নিজেকে ভালোবাসেন, আপনি পরিবারকে ভালোবাসেন, এবং আপনি যদি নিজের দেশকে ভালোবাসেন, তাহলে আপনি এখন ঘরে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলবার জন্য। আপনি ভালো থাকবেন, এবং আপনার বিভিন্ন স্ট্যাটাস আপনি সবসময় দিয়ে দেবেন, কারণ আপনার স্ট্যাটাস আমাদেরকে অনুপ্রাণিত করে, এবং আপনি আমাদেরকে একটু আশার বাণীও শোনাবেন। আমরা আপনাকে ফলো করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। শুধু একটি কথাই সবাইকে বলছি যে আমরা সবাই অনিশ্চিত, আমরা জানি না যে কি হবে। শুধুমাত্র একটি বিষয় আমরা জানি, এবং আমরা যারা জানি না তাদের আরও শক্ত করে জানা উচিত, যে এই সময়টু সবাইকে আলাদা থাকতে হবে, ঘরে থাকতে হবে। আমরা কোনোভাবেই অকারণে ঘরের বাইরে যাব না, এবং ঘরের বাইরে গিয়ে বিপদ ডেকে আনবো না।
করোনা ভাইরাস আপনাকে এসে ছুবে না, আপনি গিয়ে করোনা ভাইরাসকে ছোবেন যদি আপনি বাইরে যান এবং বিভিন্ন মানুষের সংস্পর্শে যান। কাজে এই সময়টুকু ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো কিছু করবার নেই। তবে দুঃসময় চিরকাল থাকে না, ইনশাল্লাহ আমাদের এই দুঃসময় কেটে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, নিয়মিত হাত ধুবেন, বারবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং শুধুমাত্র ঘরেই থাকবেন। আবার দেখা হবে আগামীকাল। শেষ করছি আজকের তারকা কথন।